তাপস পালের এত নায়িকা রয়েছিল, তোমার কখনো ইনসিকিউরিটি হতো না? অভিনেতার স্ত্রী হতে গেলে একটু কানে কম শুনতে হয়, অনেক কিছু দেখেও না দেখতে হয়, সেগুলো হলে তুমি সুখে থাকবে। যে 6 বছরের একটা মানুষ হারানো, 6 বছরের একটা গ্যাপ, তোমরা কি করে ব্যালেন্স করলে সবকিছু নন্দিনীদি? আমি বিশ্বাস করি কষ্ট দুঃখ দরজার ভেতরে আমার আমার চোখের জল আমার যেন বালিশ জানতে পারে, তার বাইরে কেউ নয়। কিন্তু হ্যাঁ, ওনার গলার স্বর বলো, ওনার স্পর্শ বলো, এ তো আমরণ থাকবে আমার সাথে। এই শহরের মানুষগুলো যখন একটা সময় তাপস পাল রাজনীতিতে জয়েন করে, তখন আঙ্গুল তুলেছিল। এই মানুষগুলো কি এখন কি বদলেছে? যে স্টেটমেন্টটার জন্য মানুষ ওকে বলে, সেটার জন্য তাপস যেরকম লজ্জিত ছিলেন, আমি, আমার মেয়ে, আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তবু অল্প দূরে থেকেও খুঁটিনাটি ঝগড়াগুলো মিটিয়েও আমরণ ভালোবাসি চল, এরকম একটি গল্প বারবার নন্দিনীদি এবং সোহিনীদির মাধ্যমে আমরা দেখতে পাই। এই মুহূর্তে তাপস পালের বাড়িতে রয়েছে এবং আমাদের সঙ্গে নন্দিনীদি রয়েছে, সোহিনীদি রয়েছে। প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, কারণ মা মেয়ে হলেও সম্পর্কে তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড। আমরা যখনই দেখেছি অফ ক্যামেরা অন ক্যামেরা একেবারে বন্ধুর মতো থাকতে। এই যে বর্তমানে মারা খুব স্ট্রিক্ট হয়ে যায়, কিংবা ছেলে মেয়েদের সমাজের জন্য শাসন করার একটা অতিরিক্ত চেষ্টা থাকে যাতে তাদের উপর কোনো রকম কোনো আঙ্গুল না আসতে পারে, সেই ক্ষেত্রে তুমি একদম সৈনিকদের সঙ্গে বন্ধুর মতো মেশো। এই বন্ধুত্বটা কি প্রথম থেকেই ছিল, নাকি এটার কোনো কারণ আছে যে মেয়ে অন্যরকম ভাবে নিজের জীবনটাকে বাঁচতে পারবে? একদমই না। যে এই এই এখন যে তুমি বন্ধু বলছো, প্রথম দিকে ছিল না। প্রথম দিকে যখন ছোট ছিল তখন শাসন করেছি এবং দুজনের মধ্যে ভুল বুঝিয়েও হয়েছে, ডিফারেন্সেসও থেকেছে। তারপরে একটা সময় এসে একটা ম্যাচিওরিটি আসে তখন। আর ও তো সবসময় বাইরে বাইরে থেকেছে যখন বড় হয়েছে। তারপরে যখন একসাথে আমরা এসে থাকতে শুরু করলাম, ইনিশিয়ালি একটু বোঝার অসুবিধে হলেও আফটার অল মা মেয়ে তো তো বোঝা যায়। তো এখন আন্ডারস্ট্যান্ডিং বলো, এখন আমাদের বোঝাপড়া বলো, অনেকটা মানে মানে ভীষণ সুন্দর। কিন্তু যে কোনো সম্পর্ক কিন্তু মানে পুরোটা বেড অফ রোজেস হয় না। তার মধ্যে মানে একসঙ্গে দুটো মানুষ তাদের আলাদা দুরকম বুদ্ধি নিয়ে তারা রয়েছে, সেখানে যে তার দ্বিমত হবে না তা তো হতে পারে না। কিন্তু আমাদের মধ্যে মতান্তর হয়, কোনোদিন মনান্তর হয়নি। সোহিনীদির কাছে আসবো, মা কি খুব স্ট্রিক্ট ছিল, নাকি মনান্তরটা কখনোই আসেনি? না, মা মানে ওই স্ট্রিক্ট ছিল। আর কে বেশি স্ট্রিক্ট, মানে বাবা না মা? দুজনেই না খুব আলাদাভাবে স্ট্রিক্ট আর আলাদাভাবে লিনিয়েন্ট, একদম। মানে পড়াশোনা নিয়ে আমি যে বলবো ওই প্রেশার বাড়ি থেকে এই তোমাকে এত করতে হবে জীবনে। ইনফ্যাক্ট পরীক্ষার আগে আমাকে স্ট্রেস রিলিভ মা দিত, যে আমি খুব স্ট্রেস নিয়ে নিতাম, তো মা বেশ অনেক মজা করে কিছু একটা এনজয় এক্সাম বলে টোলে বেশ আমাকে পাঠাতো। ওই 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 রকম স্ট্রিক্ট কখনো না। বাবা হচ্ছে সেফটি নিয়ে, আই গেস এখন আমি সেটা বুঝি, তখনও যদি না বুঝি। কারণ এই জন্যে না যে হিডেন আমাকে ওপর ভরসা নেই, কারণ এখন পৃথিবীটা এমন এতটা আনসেফ যে সেই একটা প্রোটেকশনের দিক থেকে একটা স্ট্রিক্টনেস ছিল। কিন্তু না, আই থিঙ্ক নিজের মতো বড় হবার ওইটা বাবার থেকে পেয়েছি। আর মা সেরকম স্ট্রিক্ট না। এখন গিয়ে উই হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং, আই থিঙ্ক। আমরা কিন্তু মা আর আমি হচ্ছি লাইক ডিফারেন্ট অ্যাজ চক এন্ড চিজ। উই আর ভেরি ডিফারেন্ট পিপল। আমাদের ভাবনা চিন্তা, কিভাবে আমরা প্রবলেম tackle করি, মানে we are very different, but we make it work because we are different, we balance each other out. তাহলে তো বাড়িতে ডিবেট বসে একটা বড় সড়ো। না, একজনকে তুমি যদি খুব ভালো করে চেনো তখন ডিবেটের জায়গাটা আসে না। I know how মা might go about it, she knows now maybe how I will go about it, and we come to a middle path. জীবনে কিছু কিছু পরিস্থিতি আসে যেটা আমি জানি যে এটা আমার মেয়ে মানে ভালো ভালো হ্যান্ডেল করতে পারবে, আর ও জানে না এই জায়গাটা মা পারবে। তো আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এখন হয়ে গেছে খুব ভালো। তো বাবা চলে যাবার পরে না একটা পরিবারের ডাইনামিক থাকে। তো একজন যখন মানুষ
চলে যায় কোনো এক মানে আগেন একটা ডাইনামিক শিফট হয়, আগেন আমি ফেরত এলাম, আমি আমি বম্বেতে ছিলাম, কলকাতায় ফিরলাম, মা আর আমি আবার নতুন করে লিটারালি বাঁচতে শিখেছি। একে তো কোভিড হলো, নিউ নর্মাল, বাট আমাদের নিউ নর্মাল তার আগে থেকেই হচ্ছে when বাবা পাস্ট। সো উই হ্যাভ নাও কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই থিঙ্ক উই আর ডুইং আ ভেরি গুড জব। এই যে 6 বছরের একটা মানুষ হারানো, 6 বছরের একটা গ্যাপ, দুজনকেই জিজ্ঞেস করবো যে তোমরা কি করে ব্যালেন্স করলে সবকিছু নন্দিনীদি? মানে তোমাকে যখনই আমরা ফ্রন্ট অফ দ্য ক্যামেরা দেখেছি কিংবা পেছনেও, এই মুখে একটা হাসি বা সবকিছু একটা মানে অর্গানাইজ করা, কিভাবে সামলালে দুজনেই? অ্যাকচুয়ালি দেখো, ফিজিক্যালি যদি বলো যে মানুষটার অভাব প্রতি পদে পদে আমি ফিল করি, বা সেটা দুজনেই আমরা এই যন্ত্রণাটা নিয়ে চলি, কিন্তু আমরা দুজনেই বিশ্বাস করি মানুষের গ্রিফ বা শোক সেটা ভীষণ পার্সোনাল। সেটা সেটা যেন তোমার আমি বিশ্বাস করি কষ্ট দুঃখ দরজার ভেতরে আমার চোখের জল আমার যেন বালিশ জানতে পারে, তার বাইরে কেউ নয়। তো এখন যেটা হয়, আমি তাপসবাবুকে আমার মধ্যে নিয়ে চলি, ওর মধ্যে নিয়ে চলে। উনি জীবনে কিছু প্রিন্সিপাল নিয়ে চলতেন, কিছু ওনার আদর্শ ছিল, কিছু ভালো লাগা ছিল, কিছু ভালো না লাগা ছিল। আমরা সেগুলোকে খুব মর্যাদা দিই, এবং সেগুলো মানে যেগুলো উনি পছন্দ করতেন সেগুলো করি, যেগুলো উনি করতেন না সেগুলো করি না। এইভাবে ওনাকে নিয়ে আমরা চলি। কিন্তু হ্যাঁ, ওনার গলার স্বর বলো, ওনার স্পর্শ বলো, এ তো আমরণ থাকবে আমার সাথে। সোহিনীদিকে বাবাকে সবসময় নিয়ে চলে সব জায়গাতে? ডেফিনেটলি মনে করি যা একটা মানে যা করি এখন, একটা বলে না দ্যাট আই লিটারালি ডু ইট ফর হিম। হ্যাঁ, এটা মানে অ্যাগেন এটা বলতেও আমার এগুলো মানে খুব উইয়ার্ড লাগে, কারণ এগুলো অ্যাগেন খুব ব্যক্তিগত আমার মনে হয়, কারণ এটা আমার আর আমার বাবার মধ্যে সব কিছু সব 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 জায়গার জন্যে নয়। বাবাকে নিয়ে চলি আমি, হয়তো ওইটাও করি যেটা আমার ইচ্ছে করে, হয়তো ওই সময় বাবার হলে বলতো এটা করতে না, লিটল ডিফারেন্ট, বাট আমি এইটুকুনি বিশ্বাস করি যে আমি যদি খুশি থাকি বাবা কোথাও ভীষণ খুশি থাকবে। তো খুব মিস করি ডেফিনেটলি, লাইক কিন্তু আমার মানে বড় হওয়াতে ইনফ্লুয়েন্স আমার বাবার এতটা বেশি যে আমার ইনার ভয়েস যেন আমার বাবার মনে হয়, লাইক কিছু করার আগে, কিছু বলার আগে। তো আমার ছোটবেলা থেকে, বা আমি যখন কলেজে করেছি ব্যাঙ্গালোরে, আমার দিন শুরু হতো আর শেষ হতো বাবার ফোনে। এমন না যে আমরা 1 ঘন্টা কথা বলতাম, কিন্তু সারাদিনে বাবা আর আমার 6 থেকে 7 বার কথা হতো, নো ম্যাটার ওয়্যার হি ইজ, নো ম্যাটার হোয়াট হি ইজ ডুইং। মানে যে কোনো কাজই থাক না কেন, হ্যাঁ, তাই জন্য আমার স্ট্যান্ডার্ড এত হাই, তাই জন্য মানে বিয়ে করার জন্য কাউকে পাচ্ছি না, বিকজ আই এম সো ইউজ টু ইট। এখন তো একটুতেই সবাই এত ব্যস্ত না, আর আমার বাবা মিটিং এ থাকলেও 2টো রিংয়ে আমার ফোন ধরতো। So I have been spoiled in a very bad way in that way. So I know ki if a person wants to do something, there is a way to do something. Don't give excuses. So এইটা একটা আমার মনে হয়। এই যে নেপোকিডের সন্তান হওয়া কিংবা নেপোকিড হওয়া, তো সেই ক্ষেত্রে দুজনের কাছেই আসবো যে দুজনে কেন এই ফ্রেমটাকে ইউজ করো না তোমরা? নেপো কিড ডেফিনেটলি ও, কিন্তু যার কিড ও, সে কিন্তু নেপো ছিল না। কিন্তু সে কিংবদন্তি হয়েও তাকে কখনো তকমা দিতে না, সে মানে, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, কেউ যদি কারোর মানে মানে কোনো সাকসেসফুল মানুষের সন্তান হয়, তার পক্ষে প্রথম ব্রেক থ্রুটা সহজ হয়, তারপরে তার নিজের ট্যালেন্ট থাকতে হবে। হ্যাঁ, না হলে সেটা চলবে। এরকম তুমি অনেক নিদর্শন পাবে, অনেক সাকসেসফুল মানে বাবা মা তার সেই সেম প্রফেশনে এসেই তার সন্তানরা হয়তো নয়, আবার উল্টোটাও হয়। হ্যাঁ, তো সেই মানে নেপোটিজম বলতে গেলে, যদি সেটা জানি না এগুলো কোথা থেকে এখন এসেছে বা কি এসেছে, এইটা যদি সত্যি হতো তাহলে তো আইনস্টাইনের প্রত্যেকটা সন্তানই ম্যাথসে ব্রিলিয়েন্ট হতো না। এইটা তো নয়, এটা তো প্রথম মানে তার যাত্রাটা একটা শুরু হতে পারে তার মানে বাবা বা মার পরিচয়, কিন্তু সেটাকে টেনে নিয়ে যাওয়াটা সেই মানুষটার ক্যাপাবিলিটি, সেই সন্তানটা, সেই নেপোকিডের ক্যাপাবিলিটিটা কতটা তার উপরে। তো আমার কাছে এই কথাগুলোর কোনো মানে নেই আর কি। এটা যারা খুব ইনসিকিওর জীবনে,
তারাই এই ধরনের কথা বলবে। কিন্তু যারা জীবনে সিকিউর তাদের কাছে এই নেপোটিজম না নেপোটিজম এগুলো ডাজন্ট রিয়েলি ম্যাটার মাচ। একদম। I'm an example that way না, তো তবে তো my dad in comparison is a legend. আমি তো সেরকম অর্থে ওরকম কাজ করিনি, তো nepotism in that way didn't work for me. আমি কাজ পেয়েছি কিন্তু প্রথম ওই ফ্রেমটাকে তো তুমি ইউজ করো নিজের জীবনে, বাবা সেই খ্যাতি, বাবা সেই যশ। কারণ আমি ওটাই বিশ্বাস করি না। আমি না সত্যি মানে নিজের ট্রাম্পেটটা বাজাতে পারি না, আর সেটা আমি বলছি না যে আমার এটা কোনো ক্রেডিটের কথা বা আমি খুব মহান এটা করি না বলে, না আমি পারি না, এটা আমার স্কিল সেটে পড়ে না, আমার বিশ্বাসে পড়ে না। আজকালকার দিনে সব কিছুতে, এটা শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর না, প্যাকেজিংটাতে বেশি আমরা ফোকাস করি, ভেতরে ব্যাপারটা কি অতটা, এটা সব ক্ষেত্রে, মানে তুমি কেকের দোকানেও যাবে, দেখতে যেটা ভালো, খেয়ে দেখবে কি সিনথেটিক খেতে। We go for looks. This is the very look oriented industry any which way. তো আমি এটা পার্সোনালি বিশ্বাস করি না, তাই জন্যে আমি করিনি। এটার জন্য নয় যে আমার স্কিল সেটে পড়ে না, তো আই হ্যাভ টু বি অনারিং মাই সেলফ, রাইট? আগে চেষ্টা করেছিলাম, কারণ এইটাই পথ, এটা করতে হবে, কিন্তু যখন করছি তখন মনের মধ্যে একটা হ্যাঁ যে এটা করছি কিন্তু ভালো লাগছে না, মানে নিজের ওপরে একটা মানে আই এম নট কমফোর্টেবল ইন মাই ওন স্কিন। আমাকে নিজের সাথে কমফোর্টেবল হতে অনেক সময় লেগেছে। টুডে আই ক্যান সে অল দিস বিকজ আমি জানি আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না, অ্যান্ড আই এম ভেরি সিকিউরড ইন মাই লাইকিং। তো এখন না আমার জন্যে মানসিক শান্তির থেকে বেশি কিছু আর কেউ নয়। তো আমার যদি কিছু করে আমি শান্তি না পাই, আমার সেটা চাই না। আর থ্যাংক গড এই দিকে আই এম ভেরি 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 গ্রেটফুল। আমি এমন একটা বাড়ি থেকে আসি যে আমি এখানে মুখ ফুটে বলতে পারবো যে আমি এটা করতে চাই না, আর সেটা যদি আমি না করতে চাই তাতে আমি তবুও ডাল ভাত খেয়ে থাকতে পারবো। তো সেটা ডেফিনেটলি আমার পাস্ট লাইফ কর্মার জন্য ইটস মাই গুড ফরচুন টুডে। কিন্তু এই মুহূর্তে ইফ সামথিং ডাজন্ট মেক মি হ্যাপি, আই উইল নট ডু ইট। কিংবদন্তির অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও জীবনে কখনো ওই ফ্রেমটাকে ইউজ করলে না, কিংবা স্পটলাইটে এসে নিজেকে কখনো বললেন না যে আমি তাপস পালের ওয়াইফ? আমি এবং আমার স্বামী আমরা দুজনেই অত্যন্ত মধ্যবিত্ত কিন্তু শিক্ষিত পরিবার থেকে এসেছি, এবং আমাদের কিছু ভ্যালিউজ নিয়েই আমরা এসেছি, আমাদের মূল্যবোধ নিয়ে আমরা এসেছি। এবং আমাদের তাপসবাবু স্কুলিংটা ছিল তরুণ মজুমদারের, শুধু মানে ওনার মেন্টরে উনি শুধু ছিলেন না, ওনার জীবনের আদর্শটাকে উনি খুব মানতেন এবং বসে শুনতেন। মানে ওর মানে উনি ছিলেন ওনার তাপসবাবুর জন্য মানে বাবার ছিলেন, তো ওনার জীবন আদর্শটা তাপসের জীবনে এবং আমাদের জীবনে খুব প্রভাব ফেলেছে। এবং আমরা খুব বিশ্বাস করি যে যাই করি না কেন আমরা যেন আমাদের রুটটাকে না ভুলে যাই। যেদিন রুট ভুলে যাব সেদিন প্রবলেম, জীবনে অনেক প্রবলেম এসেছে। কারণ আমরা মানে তাপসবাবু এবং আমরা দুজনেই হলাম দোষে গুণে মেলানো একজন মানুষ। জীবনে অনেক ভুল করেছি, অনেক সেই ভুল থেকে শিখেছি, মুখ থুবড়ে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, এরকম আর কি। কিন্তু কোনোদিন আমরা আমাদের পেছনটাকে ভুলে যাইনি। আর দ্বিতীয়ত হলো আমাদের চাহিদাটা খুব কম। আমরা আমার একটা ছোট আইটেম বা নিয়ে আমি খুব খুশি, সেই গাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে থাকে আমি খুব খুশি। আমার মানে সব থেকে ব্র্যান্ডে আমি মানে পেছনে ব্র্যান্ড আমার ভালো লাগে, কিন্তু সেটা যদি আমার মানে আউট অফ মাই ক্যাপাসিটি হয় সেটার পেছনে আমি যা নয় তাই করব না। আমি এই ফ্ল্যাটেই থাকি, এই ফ্ল্যাটটা আমার 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে তাপসবাবু কেন থাকতেন? কারণ ওর সেন্টিমেন্ট ছিল যে এটা আমার প্রথম রোজগারের ফ্ল্যাট, তো ওইটার মর্যাদা দিয়ে এবং আমিও থাকি। আর তনুদা খালি বলতেন তাপসবাবু চলে যাওয়ার পর, মানে আমি তরুণ মজুমদারের কথা বলছি, যে এবার নন্দিনী তুমি সব কিছু গুটিয়ে আনো, দৌড়িও না, ম্যারাথন জীবনে করো না, একটা বাউন্ডারি করো, না তো দেখবে শেষ জীবনেও হাঁপিয়ে গেছো একদম। সেইটা আমার কানে বাজে, তাই বাউন্ডারি একটা আছে আমার তনুদার কথা অনুযায়ী। উনি বলেছিলেন যে আর এবার বাড়িতে বসো,
হ্যাঁ, সূর্যোদয় সূর্য অস্ত যাওয়া দেখো, ছোট ছোট পাখিদের, চড়ুই পাখিদের তো দেখো আছে, কাক তো দেখো, কিন্তু তাদের আচরণগুলো দেখো। এখন না এইগুলো আমার বেশি ভালো লাগে, এবং চিরকালই আমি এবং আমার স্বামী এবং আমার মেয়েও আমরা এইগুলো বেশি বিশ্বাস করি। তাই জন্য আমার মনে হয় আর হাসাটা তো খুব ইম্পর্টেন্ট। এটা এইগুলো এইগুলো ছোট ছোট জিনিস নিয়ে থাকি বলে বোধহয় সেইভাবে চেষ্টা করি যেন শান্তিটা থাকে। শান্ত মানে শান্ত হলে তো শান্তি আসবে, শান্তি হলে হাসি আসবে। তার মানে এই নয় যে জীবনে প্রবলেম নেই, কিন্তু বিশ্বাস করি যে জীবনে কোনো কিছু আমরা কেউই এমন কিছু করিনি যে তা মানে সেই প্রবলেম থেকে উঠে দাঁড়াতে পারবো না। এই যে এখন এত দুটো সিনেমা হিট করে সে সুপারস্টার কিংবা মেগাস্টার কিংবা একজন স্বনামধন্য ব্যক্তি অভিনেতা হয়ে গেল, তার জীবনে একটা মার্সিডিজ ছাড়া চলে না, একটা আরবানাতে রুম ছাড়া তার ঘুম হয় না। সেই ক্ষেত্রে তোমাদের জীবনটা খুবই সাদামাটা, এবং যেটা বারবার বলছিলাম যে অঞ্জন দত্ত সেই লাল নীল সংসারের মতো, যেখানে খুশি রয়েছে, দুঃখ রয়েছে, অভিমান রয়েছে, মান রয়েছে, মনোমালিন্য রয়েছে, বিভিন্ন ইমোশন এক হয়েছে। সেই ক্ষেত্রে কি মনে হয় যে একজন কিংবদন্তির মেয়ে হয়েও বা একজন স্ত্রী হয়েও এটা রাখা উচিত ছিল এবং এই দৌড়টাতে হাঁটা উচিত ছিল? একদম না, একদম না। আমার তো মনে হয়, এটা আমার বিশ্বাস। মানে দেখো, তুমি যে বললে না যে সুপারস্টার এইসব কথাগুলো, এগুলো এখন কিছুটা মনে হয় সেলফ অ্যাক্লেমড হয়ে গেছে। মহানায়ক তুমি যদি বলো না, ওটা একমাত্র উত্তম কুমারের আগেই মানায়। তুমি বলো না, আজকে যদি তুমি তরুণ মজুমদারের কথা বলো, ঋত্বিক ঘটকের কথা বলো, সত্যজিৎ রায়ের কথা বলো, মৃণাল সেনের কথা বলো, আরও বুদ্ধদেব দাশগুপ্তর কথা বলো, তপন সিনহার কথা বলো, তারা কোনোদিনই কি আমি করেছিল? তাদের কাজ বলে গিয়েছিল। এবং আরও অনেকে আছেন, তারপরে প্রভাত দা আছে, হ্যাঁ, অনেকেই। আর কত এরা এরা কখনো কি বলেছে যে না এটা আমি 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 না, লাগে না। ইয়োর অ্যাকশন ওয়ার্কস ফর ইউ। হোয়াট ডু ইউ সে? হ্যাঁ, মানে যার যেটাতে খুশি, কেউ যদি মার্সিডিজ চেপে আরবানায় থেকে খুশি থাকে, করো। কিন্তু সমাজকে দেখানোর জন্যে তুমি যদি করো, তবে ভেতর থেকে একটু খালি হয়ে যাচ্ছ। আমি এইটা করি কারণ এটা আমার ভালো লাগে। হয়তো 10 জন বলতে পারে যে এর থেকে ওইটা ভালো, তো আমার যদি ভালো লাগে আমি সেটা করব। কিন্তু হ্যাঁ, লোক দেখানোর জন্য করছি কিনা সেটা নিজেকে প্রশ্ন করো। সেটা কি এখন মেনটেন করা যায়, একজন কিংবদন্তির মেয়ে হয়ে নর্মাল থাকা এবং একটা নর্মাল জীবন যাপন করা, সেটা কি একসেপ্ট করানো যায়? আমি তো করছি মানে এত বছর ধরে, আর আমি এটা ছাড়া আর কিছু জানি না। মানে আমি এরকম করেই থাকতে ভালোবাসি। মানে আমি জানি না মানে মানে কিরকম করে, আমার গাড়ি আছে তো মানে আমার মানে আমি বুঝতে পারছি না, তো আমাকে সেই গাড়িটাও A to B নিয়ে যাচ্ছে, যেটা কারুর হয়তো মার্সিডিজ নিয়ে যাচ্ছে। আর এটার মানে এই নয় যে আমি মার্সিডিজ নিতে পারি না, কিন্তু এই মুহূর্তে আমার দরকার নেই, কারণ একটা জিনিস ফুরিয়ে গেলে তারপরে অন্য জিনিসে আমি যেতে ভালোবাসি। These are the things which I have been brought up. আমার মেকআপের একটা ফাউন্ডেশন পুরো শেষ হয়, তারপরে আমি আর একটা কিনি। I am not a hoarder. মানে আমি 10টা গিয়ে আমার এটা এক্ষুনি অ্যাডভার্টাইজ করলো বলে আমি অন্যদের জন্য বাঁচি না। আমি আমারটা দেখি, আই এম ভেরি অ্যাওয়্যার। আর একটা কথা যে কিংবদন্তি বলছো না, সেটা হলো প্রত্যেকটা প্রফেশনেরই। ধরো যে তার মানে কর্পোরেট জগতে বিশাল নাম করেছে, তারও কিন্তু একটা ট্যাগ আছে। ওটা কিংবদন্তিটা, ওটা যেটা তুমি বলছো, ওটা ওর কর্ম সূত্রে পাওয়া একটা লেবেল। কিন্তু তাপস পাল যে নামটা যখন আমার জন্য আসছে, আমার স্বামী, ওর জন্য যখন আসছে ওর বাবা, হ্যাঁ, তো মানে তো মানে যেরকম তোমার মানে বাবা, শুনতে কোনটা অভ্যস্ত, তাপস বাবু? আমি সব থেকে প্রিয় ডাক কোনটা, তাপস বাবু? তাপসবাবু, কারণ আমার সঙ্গে ওর তো একটু মানে আমার থেকে প্রায় 10 বছরের বড়, তো তো যার ফলে যেটা প্রবলেমটা কিছুই না। আমি বিয়ের 1 সপ্তাহ কেন 10 দিন আগে অবধি আপনি বলতাম, আমরা কথা বলতাম। 3-4 বছর ধরে আমরা চিনতাম, 2-3 বছর তো চিনতাম, কিন্তু আমি আপনি বলতাম। তুমি এখনো বাবু বলো, এই বাবুটার কারণ কি? তুমি বলো না, হ্যাঁ, তুমি কি বাবাকে তাপস বাবু বলো? না তুমি তো একটা না, ওর জন্য অনেক মজার মজার নামে আমি রাখতাম, যাতে ভেরি লাভিং নেম শি গেভ। বাবাকে তাপস বাবু
অন্যরা তাপস বাবু ডাকতে শুনতে সেটা অভ্যস্ত, if I'm not wrong, that's what you're trying to say, আমি right? নানা নামে ডাকতাম, মজার মজার মা ডাকতাম। বাবু বলে ডাকেন না। কারণ তাপসের মানে যখন বাড়িতে ঢুকতো না, হই 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 করে ঢুকতো, হ্যাঁ, হ্যাঁ, বাবা। মজাতেও হই হই, দুঃখেও হই হই, এই কেমন আছিস, লোকে ভাববে ঝগড়া করছে, পাশের বাড়ির লোক ভাবে বাবা ওদের কি হচ্ছে। তো আমি যার জন্য ওকে বলতাম তাপস মানেই বাবা বাড়ি মাতছে, হ্যাঁ, তার থেকে ওর নাম হয়ে গিয়েছিল মাতোয়ারা, তো আমি ওকে মাতোয়ারা বলে ডাকতাম। আর তুমি এই হাসিটা বা এই যে পজিটিভ একটা থিং, আমার মনে হয় যে এইভাবেই সবকিছু তৈরি হয়েছে জীবনে। যখনই তোমার সঙ্গে কথা হয় কিংবা তুমি কোনো কিছু অ্যারেঞ্জ করো, ওর মধ্যে আগে একটা পজিটিভ থিঙ্ক থাকে, পরে নেগেটিভ কি হবে সেটা তো পরের কথা, আগে একটা খুশির মহল থাকে তার মধ্যে। এই যে নন্দিনীদি যখন স্যারের কাজ শুরু হয়েছিল, তাপসদার কাজ শুরু হয়েছিল, তারপর একের পর এক সুপারহিট সিনেমা, তারপর ইন্ডাস্ট্রির বদল, এবং বর্তমানে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে বন্ধু সংখ্যা একেবারে কম, কারণ মানুষ হারালে সেই জায়গাটা সত্যি বিপরীত, সেই জায়গাটা মাইনাসই চলে আসে। সেই ক্ষেত্রে এখন কি ইন্ডাস্ট্রি সেই রকম বন্ধুত্ব রয়েছে তোমার সঙ্গে? দেখো, তাপস বাবুর যারা সঙ্গে যারা একসাথে কাজ করতেন, যদি তুমি বুম্বার কথা বলো, আমি যেদিন বিয়ে হয়ে এসেছিলাম, আমি তাপসের সংসারে যখন ঢুকলাম, ওর কর্মজগৎটা দেখলাম, আমার তাদের ভালোবাসা এবং তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেলাম, সে শুধু বুম্বা কেন, আজকে মৌহা দিদির কথা বলো, কি মাধবীদির কথা বলো, কি বেনুদির কথা বলো, কি হাসিদির কথা, মানে সুমিত্রা মুখার্জি হাসিদির কথা বলো, কি সেই সময় যারা যারা ছিলেন, রবিদা, উৎপল দত্ত, এদের প্রচুর ভালোবাসা পেয়েছি। এবং আমি বিকাশ দাকেও খুব কম সময়ের জন্য পেয়েছি, আমি অনুপ দাকে পেয়েছি। এবং তাদের কাছে যখন যেতাম, এরকম অনেক তখনকার দিনে প্রত্যেকটা ডিরেক্টরসদের কথা, অঞ্জন চৌধুরী বলো, হ্যাঁ, এরা প্রত্যেকে যারা ছিলেন, বীরুদা, বীরেশ চ্যাটার্জি, জহর বিশ্বাস, তার মনে হতো কি এটা পরিবার আমরা। তো তারা যারা রয়েছে, তারা কিন্তু এখনো রয়েছে আজকেও। তাপসের সঙ্গে বুম্বার যে সম্পর্কটা ছিল, বা আমার সঙ্গে সেই সূত্রে যে ওর সম্পর্কটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আজও আছে। আমি জানি ও যেখানেই আছে, আমার যদি কখনো কোনো প্রবলেম হয়, ও আছে। সেটা আমার ওর তখনকার দিনে কিছু কিছু মানুষ আছে তাদের ক্ষেত্রেও খাটে। ঋতুপর্ণা আমি জানি যে ও মানে বহু পুরনো সম্পর্ক, তো যবে থেকে ও ছবিতে এসেছে, ওর সঙ্গে দেখা হোক না হোক, আমি জানি আছে ওরা। এবং তাপসের সময়কার যারা নায়িকারা, হ্যাঁ, প্রত্যেকেই আমি জানি ওরা, আমি যদি কখনো কোনো অসুবিধেই হয় আমার, সে যদি দেবশ্রী হয় কি শতাব্দী হয়, আমি জানি ওরা আমাকে শুনবে। আচ্ছা, এই যে তাপস পালের এত মানে কি বলবো স্বনামধন্য অভিনেত্রী নায়িকা রয়েছিল, তোমার কখনো ইনসিকিউরিটি হতো না? এই কথাটা একটা বলি, আমি না খুব আমার শ্বশুরমশাই তো ডাক্তার ছিলেন, আমি খুব কাছ থেকে ওনাকে দেখেছি। আমি যেহেতু ওনাকে দেখেছি, আমি বলছি, এরকম সব প্রফেশনেই আছে, ওনাকে কিন্তু অনেক লেডি ডক্টরের সাথে কাজ করতে হতো, নার্সেসদের সাথে কাজ করতে হতো। এবং যারা গাইনোকোলজিস্ট, তারা প্রত্যেকটা বাচ্চাদের প্রসব করাচ্ছে, তো তাদের পক্ষে তো তাদের প্রেমে পড়া মানে যেহেতু তাদের ফিজিক্যালি ডিল করছে বলে তাদের তো প্রেমে পড়া সম্ভব তো নয়, ওটা তার কাজ। হ্যাঁ, তার মধ্যে কি মানুষ তো হতে পারে না? নিশ্চয়ই হতে পারে মানুষ। আবার বলছি, একটা জীবনে কিন্তু মানে সব কিছুই হতে পারে, সেটা শুধু অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে নয়, সেটা তুমি অ্যাজ এ জার্নালিস্ট তোমার জনারেও হতে পারে, কর্পোরেট ওয়ার্ল্ডেও হতে পারে, সেখানেও ছেলে মেয়ে একসাথে কাজ করে। আমার ক্ষেত্রে তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো একটা অভিনেতার স্ত্রী হতে গেলে একটু কানে কম শুনতে হয়, চোখে একটু কম দেখতে হয়, ভুলে যাওয়ার রোগটা রাখতে হয়, এবং মনে কিছু ধরতে নেই, অনেক কিছু দেখেও না দেখতে হয়। সেগুলো হলে তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। আমি বলছি না আমার সাথে হয়েছে, কিন্তু এটাই বেসিক, এগুলো আমি পরে জেনে বুঝতে পেরেছি, মানে চারিদিকে মানে অভিজ্ঞতা থেকে। আর বাবার এই অভিনয় সত্তাটা সৈনিক আজ আসবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে ব্যাক টু ব্যাক কাজ, তারপরে পলিটিক্সে জয়েন করা, বাবার এই অভিনয় সত্তাটা বা বাবার এই সত্তাটাকে তুমি কিভাবে একসেপ্ট করলে? একসেপ্ট করার কিছু ছিলই না, মানে ছোটবেলা থেকে when you see something দেখে যেটা বড় হয়েছে সেটাই আমার জন্য স্বাভাবিক। কখনো প্রশ্ন করতে ইচ্ছে করেনি? না,
একবার আমি মায়ের থেকে আর বাবা থেকে গল্প শুনেছি গেলাম কবে একটা ডাবিং এ নিয়ে গেছিল, ওইটা কাকে একটা মানে স্ক্রিনে হয় তো যেরকম ডাবিং করছিল, তো আমাকে ওখানে বসিয়ে আমি কথা বলছিলাম না, তো ছোট্ট তখন ও খুব আমি হয়তো ছোট। 2-3 বছরের খুব হবে, হ্যাঁ 2-3 বছরের। ওইটুকুনি হলে আমি দাঁড়াতেও পারতাম না, মানে খুব ছোট আর কি। তো এটা তাপস একটা সিন ছিল ছবির যেখানে বাড়ির বাবা খুব রাশভারী যাচ্ছে আর সেই মুহূর্তে পড়ে গেছে, মানে মানে প্রেমিক প্রেমিকা হিরো হিরোইন কথা বলছে, তো সেটা বাবা দেখে ফেললে খুব মুশকিল হবে, তো ওরা দুজন জড়িয়ে ধরে আসি যেন ওরা স্ট্যাচু। এই সিনটা ছিল, ওনার বাবার ডাবিং হচ্ছে ওই সিনটার ওপরে, তার মানে দেখলো, দেখে তাকে ঠাস করে তাপসকে একটা চড় মারলো। আর এইটা আমার মনে আছে, আর একটা মনে আছে তুমি কত সুন্দর বলে একটা ছবিতে তাপসের একটা বাচ্চার সঙ্গে ইন্টারাকশন ছিল, যে পরবর্তীতে ওর ছেলে, ও তখন ভীষণ ছোট, মানে প্রায় 2 ঘন্টা ওই দরজার চৌকাঠে শুয়ে কেঁদেছিল। এটা আমার মনে নেই তো এই দুটো আমার খুব মনে আছে। তো বাবার চটটা মনে আছে? আমার দেওয়া মনে নেই, কিন্তু গল্প শুনি তো ওইটা নিশ্চয়ই মিষ্টি করে হয়তো দিয়েছি। না সজোরে। তুমি ছিলে না ওখানে, এখন এটা বলবে না। না, যখন বাবা বলেছে আমাকে বললো, তো those are like বাচ্চাবেলার না বোঝার হয়তো possessiveness definitely manifesting in বাবাকে physical. অন্য কোনো সিনে যখন অন্য কারোর বাবা হতে দেখতে তখন কি রাগ হতো? আমি না সত্যি কথা বলতে এটা হয়তো অনেকজন অনেক বাজে ভাববে, আমি ওনার কাল্ট 3-4টে ছবি ছাড়া সব ছবি দেখিনি, কারণ তাই? সব ছবিতে উনি আইদার মারা যাচ্ছেন, উনি স্যাক্রিফাইস করছেন, উনি কাঁদছেন, উনি স্যাড হিরো। আমি না ওনাকে এত কষ্টে দেখতে পারতাম না, তো একদিন আমি ডিসাইড করে বাবাকে বললাম, বাবা আই লাভ ইউ, আই থিঙ্ক ইউর এ গ্রেট অ্যাক্টর, কিন্তু আমি না তোমাকে সব ছবিতে এত স্যাক্রিফাইস করছো, এত মরে যাচ্ছ, এত কাঁদতে দেখতে পাচ্ছি না, তো আমি দেখবো না, আমাকে তুমি প্রিমিয়ারে কোথাও বলবে না। And one thing about him which I think I love, he always honored whatever I told him, no matter what crazy thing, you know. আমি 4 বছরে ছিলাম, আমাকে বাবা বাজার করাতে নিয়ে যেতেন, বাবা এভরিওয়ান নোজ খেতে খাওয়াতে ভালোবাসতেন, ছোটবেলার এই মেমোরিটা আছে, আমরা ভীষণ বাজারে যেতাম, আর মা পাগল হয়ে যেত কারণ আমরা মডারেশনে কিছু কিনতে পারতাম না। মানে তুমি হয়তো বলে 5টা ম্যাগির প্যাকেট আনবে, তো ওরা ভাবলো 5 বক্স ক্রেট ম্যাগি, ওরা অতগুলোই নিয়ে চলে আসবে দুজনে। তো আমি না ছোট, হ্যাঁ, তো ছোটবেলায় আমি মাটন শপে দেখে ফেলেছিলাম, মানে কাটা দেখে, I was 4 years old and I decided I will not touch mutton again. You know, আমি সেই সময় থেকে মাটন খাবো না আর খাইনি, কিন্তু আমি ঘুরে বাবাকে বলেছিলাম, আমি কি এক্স্যাক্টলি প্যারাফ্রেজ করতে পারি না, আমি আর খাবো না এটা। হি অনার্ড, বাবা আমায় খাওয়াতেন সেই সময়, তারপর থেকে কিন্তু নিজে কখনো আর আমাকেও মাটন তুলে দেয়নি। অনেকজন হয় না, খেয়ে নে, হোয়াট এভার আই সেড, হি অনার্ড, and I miss that. I 100% miss that a lot. এখন কি মনে হয় বাবার সেই যে চরিত্রগুলো ছিল কিংবা যেভাবে অভিনয়ের মাধ্যমে আমরা দেখেছি, সেইগুলোই একজন স্টার বা একজন ওই যে ব্যক্তিটা যাকে সারা জীবন মানুষ মনে রাখবে, ওটা তৈরি হতে সাহায্য করেছিল? উল্টো, বাস্তব চ্যানেলাইজেস টু দ্য মুভি সিনেমা। বাস্তব থেকে তুমি চরিত্র পিক আপ করে নিজের একটা চরিত্র বানাও ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে থেকে চরিত্র আমার মনে হয় না বাস্তবে আসে, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। আমাকে যখন আমিও ডিসাইড করলাম যে অভিনয় করব, আমাকে বাবা, মানে নো অফেন্স টু এনি অফ দ্য অ্যাক্টিং একাডেমি বা যে স্কুল, আমি নিজেও অ্যাক্টিং স্কুলে 3 মাস গেছি বোম্বেতে, কিন্তু আমার বাবা আমাকে বলেছিলেন যে মা, অ্যাক্টিং শেখানো যায় না, তুমি প্লিজ অবজার্ভ করা শেখো, তুমি তোমার বাস্তব জীবনে দেখো পাশের বাড়ির আন্টি কেমন করে হাঁটে, নিজের দারওয়ানজি কেমন করে বসে আছেন, ওই দাদু কিভাবে কাককে খেতে দিচ্ছেন, অবজার্ভ ইয়োর সারাউন্ডিংস and you will know, because if you observe, if you can feel, if you know, if you are a sensitive person, you will be able to emote. So I think whatever he was or whatever he observed ওনার নিজের লাইফে, সেইগুলো নিয়ে উনি সব ক্যারেক্টার্স করেছেন। কখনো বাবা অ্যাপ্রোচ করেনি যে সিনেমায় আসো বা সিনেমা করো আমার সাথে?
প্রথম বোবারেল তখন আমি তো বলেছিলাম আমি সিনেমা করব না, আমি না ভীষণ মুডে দিয়ে গেছি, আই এম আ ভেরি মুডি পার্সন, মানে আমি হচ্ছি মানে আমি বলে আমি অ্যাক্টিং করবো না, আমি চলে যাচ্ছি, আমি তো আমেরিকা চলে যেতে চাইছিলাম, বাবা আর মা মিলে যেতে দিল না কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে ফাইনালি কলেজ করেছিলাম, কিন্তু বাবা বলেছিল ঠিক আছে তো अगेन তুই যা চাস সেটাই হবে, কিন্তু আমার জন্য একটা ছবি কর এসেছে, তখন অঞ্জন দত্তের বো ব্যারেক্স ফর এভারটা এসেছিল, it was a very small role, it was and I did that before I left for Bangalore কলেজ করার জন্য, তো ওইটাই একটা করেছিল, আমার বাবা না জীবনে না প্রেসার পুশ করেনি, কিন্তু তারপর তো সিনেমা করতে পারতে, তারপরে তো করেছি, তারপরে তো ব্যাক টু ব্যাক নিজেকেও সেই রকম ভাবে তৈরি করতে সেইভাবে পারতে। না, আগেন আমি বলছি না, আমাকে নিজেকে আমার নিজের চামড়ায় কমফোর্টেবল হতে একটু সময় লেগেছে, আমি নিজের চামড়াতে you have to be very comfortable in your own skin. I didn't know what I wanted in my 20s. I really didn't know. আমি এসেছি তো এসে দুটো ছবি করেছি, এখানে আবার বলে যে প্যাকেজিং ঠিকভাবে রাখতে হবে, আবার সেটা করতে যাচ্ছি, সোশ্যালাইজ করতে যাচ্ছি, কিন্তু ভাল লাগছে না, যাদের সাথে যতটুকুনি কথা বলছি I am not getting mentally stimulated, আমি মানসিকভাবে এখানে যেটাই করতে চেয়েছে ও খুব অন্তর থেকে করতে চেয়েছে, কোনো রকম তার সঙ্গে সমঝোতা না করে আর কি, তো যতক্ষণ না নিজের মানে কমফর্ট লেগেছে কোনো কিছু, ও কোনো কাজই, আমি শুধু ছবির ক্ষেত্রেই বলছি না, ও করেনি জীবনে। I don't mean to say যে মানে সবাই খারাপ আমি ভালো এইসবে, আমি কিন্তু আবার বলছি না, আমার স্কিল সেটে পড়েনি, আমার এমনিতেই বন্ধুত্ব করতে খুব সময় লাগে, আমার একটু আমি ইন্ট্রোভার্ট, আমার একটু টাইম লাগে, একটু আমার মানে ইন্টারভিউ দেওয়াতেও তোমাকে আমি মাকে বলেছিলাম আমি কি বলবো, আমার কিছু বলার নেই, বাট আমার একটু সময় লাগে, তো মানে আমি গিয়েই যে একদম ফাট করে আইস ব্রেক করে মানে প্রথম দুবারে হয়তো তোমার আমাকে পছন্দ হবে না, কারণ আমি বেশি কথাও বলবো না, এন্টারটেইন করার মতো মানুষ না, I cannot be a extrovert all of a sudden, কারণ তবে আমি বাড়িতে এসে I'll be like I'm not true to myself না, তো আমাকে নিজেকে বুঝতে অনেক সময় লেগেছে, এখন আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো যে না আমি না এটা করব না, তখন ওইটাও বলতাম ভীষণ গলা কেঁপে, গলা শুকিয়ে যেত, হাত কেঁপে যেত কারুকে বলার জন্য, এখন আমি আমার পায়ের তলার মাটিটা ধরে রাখতে শিখেছি, আগে কেউ এসে ঠেলা মেরে দিত আমি উল্টে পড়ে যেতাম, তো সেটা হলে তো আমার প্রবলেম না, আই এম আ ভেরি সেন্সিটিভ পার্সন, আমার এনার্জি পিপল কথা আই এম ভেরি সেন্সিটিভ টু ইট, এটা এই মানে না যে আমার চামড়া মোটা হয়েছে, কিন্তু আমি একটা আর্মার পরতে শিখেছি, এখন অত সহজ হবে না, কেউ এসে কিছু আমায় বললো আর তাতে আমি রিয়াক্ট করলাম, একদম আগে আমি রিয়াক্ট করতাম, ভীষণ আইডিয়ালাইজ ছিলাম, বোকা ছিলাম, কিন্তু কেন হব না, বাবা এত প্রোটেক্টিভই তো রেখেছে, বা আমি তো কখনো নিজের বুদ্ধিতে মানে ওরকম করে তো কখনো বাইরে যাইনি, আই অলওয়েজ বিন ইন আ বাবল, রাইট, তো এটা শিখতে আমার সময় লেগেছে, তো তুমি যে বলছো না কেন করিনি, কারণ যেভাবে করার ছিল ওরকম আমি ন্যাচারালি নই, তো আমাকে নিজেকে আগে বানাতে হয়েছে, আমি বম্বেতে গেছি, ওই 8 বছর সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে যেতাম একা অডিশন দিতাম চলে আসতাম, ওখানে কেউ আমাকে তাপস পালের মেয়ে বলে জানতো না, যেটা তুমি বলছো, আমি কাজও করেছি কিন্তু কেউ জানতো না, হয়তো কাজ করার পরে কোনো একজন বাঙালি এলো, আমি আপনাকে দেখেছি মনে হয়, আপনি সোহিনী না, তখন ওরকম করে হয়েছে ওখানে, কিন্তু তুমি যে বলছো আমি সত্যি ইউটিলাইজ করিনি, কারণ আমার প্রিন্সিপালি আমার কোথাও বাধা দিত, যে আমি তাপস পালের মেয়ে বলে আমি কাজটা না পেলেও দেখি না নিজে করতে পারি কিনা, কারণ আই হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি, যে যদি আমি কাজ না পাই, আমি অ্যাট দ্য কস্ট অফ বিং, আমি এটা কিন্তু অহংকার থেকে বলছি না, আমি তবুও কিছু একটা খেয়ে থেকে যাব, হয়তো মানে ইউরোপ ট্রিপ দিয়ে মানে বছরে 4 বার হবে না, কিন্তু কলকাতায় থেকে আই ক্যান মেক ইট ওয়ার্ক, সো বিকজ অফ দ্যাট স্বাধীনতা আই ক্যান চুজ। মন খারাপ করে এখন বিদেশ ছেড়ে কলকাতায় ফিরে থাকা বা কলকাতাতে এখন সেটেল করে যাওয়া? বম্বেটা মিস করি, মিথ্যে কথা বলবো না, আই লাভ দ্য পিপল অ্যান্ড দ্য ভাইব অ্যান্ড দ্য ওয়ে বম্বে ইজ, যে ওখানে যাবে সেটা মনে করবে, কিন্তু কলকাতায় অ্যাজ মা বলে রুট, বাবা ভীষণ কলকাতা ভালোবাসতেন, তো আমি এখন বাবার থ্রু দিয়ে কলকাতার মানে বাবার চোখ দিয়ে আমি কলকাতা দেখার খুব চেষ্টা করি, আর কলকাতার এই শীতকাল ইজ মাই ফেভারিট টাইম অফ কলকাতা, লাইক আই লাভ দিস টাইম, তো আই উইশ যে এই 2 মাসটা যদি আরেকটু মানে 4-5 মাস থাকতো, এই শহরে অনেক ভালো আছে, আর এটাও বলবো যে মানুষ যে কোনো শহর বানায় বা খারাপ করে,
তো মানুষ যদি ওভারঅল অ্যাগেন আই এম ভেরি স্পিরিচুয়াল কালেকটিভলি একটু খুশি হয়, তো তখন শহরেরও একটুখানি ভাইবটা বা একটু উন্নতিটা হবে। তো এই শহরের মানুষগুলো যখন একটা সময় তাপস পাল রাজনীতিতে জয়েন করে তখন আঙ্গুল তুলেছিল, তারপর যখন তাকে নিয়ে নানান কাটাছেঁড়া হয়েছে তখন প্রশ্ন তুলেছিল, এবং আমরা নানান রকম ভাবে নানান মাধ্যমে দেখেছিলাম। সেই মানুষগুলো কি এখন কি বদলেছে? দেখো, বাবার সাথে যা হয়েছে, বাবার মেয়ে আমি, উই আর কালেকটিভলি অ্যাজ আ পরিবার, কিন্তু বাবার ফেট, কিসমত, মানে কপাল ওনার, ভাগ্য ওনার, আমার ভাগ্য আমার, মায়ের ভাগ্য মায়ের। উই হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ফর তোমরা সেটা একসেপ্ট করেছো? কি কি না, একসেপ্ট না, করব? আমি বলছি মানে তাপসের যেটা সাথে যেটা হয়েছে বা তাপস যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে গেছেন, সেটা সেটা যে পরিণতিটা মানুষের চোখে এসেছে, মানুষটা তা কিন্তু ছিলেন না। পরিস্থিতি মানুষটার সঙ্গে মানুষটা ওরম করেছে, কিন্তু যে স্টেটমেন্টটার জন্য মানুষ ওকে বলে, সেটার জন্য তাপস যেরকম লজ্জিত ছিলেন, আমি, আমার মেয়ে, যারা ওর সঙ্গে আমরা রয়েছিলাম, আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। এটা নিয়ে কোনো রকম জাস্টিফিকেশন দেব না, দিতেই পারি। একটা মানুষ তো পাগল ছিল না যে শুধু শুধু ওরম করেছিল, যে কারণেই হোক না কেন, অন্যায় ছিল, ভুল ছিল, এবং সেটার কোনো যতই কেউ ক্ষমা নেই। প্রভোগ করুক না কেন, যে কেউ এসে যতই কিছু বলুক না কেন, বিকজ আমরা পাবলিক ফিগার, আমরা কি বলছি সেটা আমাদেরকে প্রত্যেকটা সময় অ্যালার্ট থাকতে হবে। এটা নিয়ে কিছু বলার নেই। সে কেউ সামনে এসে আমার মাকে নিয়ে কিছু বাজে বলুক, আমার বাবাকে নিয়ে কিছু বলুক, আই হ্যাভ টু বি ভেরি কোয়েট। সেইটা সেই সময় হি লস দ্যাট কন্ট্রোল। আর সেটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত ভুল। সে নিজেকে ক্ষমা করেনি, আমরাও তার জন্য আজও লজ্জিত। কিন্তু মানুষ, সে তার কর্মের মানে যা প্রাপ্য সাজা, তার থেকে 100,000 গুণ বেশি তার সাজা পেয়ে গিয়ে চলে গেছেন। কিন্তু মানুষ, তুমি দেখবে, যা পারে না জেনেও বলে যায়। হ্যাঁ, তো সেখানে আমার কিছু বলার নেই। আর যেটা প্রবলেম হলো কি, দেখো, যেরকম একটা, এই কথাটা কোনোদিন তুলিনি, আমি প্রায় দেখি, ও তাপস পাল এইটা বলেছে বলে গালাগালি করলো, করে বললো কি, তাপস পাল তো তাপস পালের মাকে দেখতেন না। এই কথাটাতে আমি আসি। তাপস পাল 2003 সালে তাপস পালের বাবা মারা যান। ওই বাবার কাজ হয়ে যাওয়ার পর ওই যে ওই বাড়ি ছেড়ে আমি, আমার মেয়ে এবং আমার স্বামী চলে এসেছি। আমরা কোনো দিন ওই বাড়িতে কিন্তু আজও ঢুকিনি। আজ 2025 সালে কোনো দিন আমরা ঢুকিনি। এবং আমার শাশুড়ি আমার এখানে কলকাতায় তাপসবাবুর কাছেই চলে যান, বেলভিউ ক্লিনিক থেকে, ঠিক আছে? এবং আমার বড় ননদ, আমার মেজ ননদ, আমার সেজ ননদ, তারা এখনো, তাদের সঙ্গে আমার সম্পর্ক, আমার মেয়ের সম্পর্ক ভীষণ ভালো। এগুলো কেন মানুষ বলে, কি করতে বলে, আমার এগুলো বুঝি না। চন্দননগর বাড়িতে ও তাড়াবে কে? ওই তো যায়নি কোনোদিন বাবা মারা যাওয়ার পর। তোমাকে তো এখনো সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। না, এবং এটা সম্মুখীন আবার কি বলে দিল একটা, সেই সময় যেহেতু সে তাপস পাল, একটা কিছু লেখালেখি হয়েছিল, ঠিক আছে, কিন্তু তার মা তার কাছে তার শেষ জীবনে ছিল। সে তখন আমার ননদরাও ছিল, এখনো আজও অবধি কিন্তু আমার বড় ননদ মানে আমাদের খোঁজ নেন। হ্যাঁ, সবসময় মনে হয় যে মানে ওর, খ্যাতির চূড়ায় কেউ থাকলে সে তাকে নিয়ে এরকম কাটাছেঁড়া হওয়াটা। তাপসের কপালটা খুব খারাপ আমার মনে হয়। আমি অনেককে জানি এই ইন্ডাস্ট্রিতে, তাদের মানে মায়ের সঙ্গে বলো, বাবার সঙ্গে বলো, সম্পর্ক অত্যন্ত খারাপ আমি দেখেছি। তো সেটা ওভারলুকড হয়েছে। কিন্তু আমি তাপসকে অনেক কিছু দেখেছি, মানে যেটা মানে এই মানুষের জন্য করতে, সেগুলো না আজ আমি বলবো না, কারণ আমরা এটা কোনোদিন জাস্টিফিকেশন করা আমরা বিশ্বাস করিনি। তাপস
কোন কার এই ইন্ডাস্ট্রিতেও কার বাবা মার জন্য কি করেছে সেই বাবা মারা জেনে গেছে, তারা হয়তো এখনো নেই, তারা জানে, জেনে গেছে, তাদের আশীর্বাদ আমাদের মধ্যে আছে, আমাদের ওপর ও থ্রু দিয়ে আছে বলেই আজ আমরা দাঁড়িয়ে আছি, সেটা বলবো না। তাই সেটা জন্য হয়তো এত অনেক মানে বাইরের লোকেরা ভাবে হয়তো আমরা কত কষ্ট দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু অত কষ্ট মানে দেখে হয়তো মনে হয়, কিন্তু আমাদের অত কষ্ট কিন্তু সেই অর্থে নেই। আমরা কিন্তু খুব ভালো আছি, মানে আর কেন আছি বলুন তো, কারণ টাচউড মানে এই আনসিন বলো না যে বীজগুলো বোয়া হয়েছে বলেই এখন সেটার আমরা কিছু কিছু ভালো কর্ম তাপসবাবু করে গেছেন, তার ফলটা আমরাও পাচ্ছি। শুধু ওনার বাজে ছেলে নয়, যদি ওই একটার জন্য যেটা এত মানে বলে না একটা 5% এত বেড়ে গেছে যে অন্য 95%-এর আর কিছু নেই, বাট ওই 95%-এর জন্যই এখনো আমরা আছি, ভালোই আছি, মানে শান্তিতে আছি। আগেন নিজের মুখে ওরকম করে বলবো না, শান্তিতে আছি। মানে যখন ঘুমোতে যাই না, মাথায় কোনো অশান্তি নিয়ে ঘুমোতে যাইনি, বাবা কালকে ওই ইএমআইটা দিতে হবে, কি করে দেব, ও বাপরে বাপ কালকে ওই একে টাকা দিতে হবে, কি কালকে ওই একটা প্রবলেম করতে হবে, কালকে এইটা করলে এইটা যদি আমি করি তবে ওই কার্যটা আমার সিদ্ধি হবে, ওই সব কিছু আমাদের নেই। আমরা সকালবেলা উঠি, ছোট ছোট প্রবলেম আসে, ও আর আমি মিলে বসি, হ্যাঁ আমরা একটু আলোচনা করি, ঈশ্বরে ভীষণ ভক্তি রাখি। ঈশ্বর বলতে আমরা রিলিজিয়াস দুজনেই নই, আমরা স্পিরিচুয়াল, আমরা একটা পাওয়ারকে মানি যে এই পৃথিবীটাকে চালাচ্ছে, সেটা ঈশ্বরের ছবি দিয়ে কনসেন্ট্রেশন করো বা যাই করো, বা আমাদের মতো নিশ্চয়ন দাইশনের বুদ্ধিজম করো, সেটা অন্যরকম, কিন্তু আমরা একটা প্রিন্সিপালে বিশ্বাস করি যে ভালো কর্ম করার চেষ্টা করো। মানুষ আমাদের মধ্যেই নরক আছে, আমাদের মধ্যেই স্বর্গ আছে, ঠিক আছে, যতটা পারো। আর এবং যখন তুমি ভালো করবে তখন খারাপ তোমার সাথে হবে যাতে তুমি খারাপ করো, সেটা এখন আগে বুঝতাম না, এখন সেটা বুঝতে শিখেছি। তাই জন্য আমরা দুজনে কোনো প্রবলেম সাময়িক এলে বসি, সেটাকে ওভারকাম করি, চাহিদা ছোট রেখেছি, কারণ আমাদের কাছে রাতের ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। মানুষের সঙ্গে মানে এখন জানি কার সঙ্গে কতটা কথা বলবো, কে আমার নিজের, কে আমার নিজের নয়, এগুলো জেনে গেছি। আগে যে 2 বছর আগেও অনেক ভুল করেছি, কিন্তু আজকে সেই ভুলটা করবো না, কারণ আজকে বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের কারুর ওপর কোনো রাগ নেই, অভিমান নেই, এবং কোনো এক্সপেকটেশনও নেই। আমরা সকলের ভালো চাই, মানুষ যেন আমাদের ওপর তাদের ব্লেসিংস দেয়, ব্লেসিংস ছাড়া কারুর থেকে আমাদের কারুর কিছু থেকে কিছু চাওয়ার নেই। একদম। আমরা আড্ডা শেষ করবো, তো সোহিনীদির কাছে একটু আসবো যে নেক্সট ছবির কি কি প্ল্যান আছে, বা কি কাজ, মানে কি কাজ করার কি ইচ্ছে রয়েছে? এখন না জীবনটাকে একটু গোছাচ্ছি, আর এটা নিয়ে আমরা অফ ক্যামেরাও কথা বলছিলাম। বাবা চলে যাওয়ার পর 2-3 বছর কোভিড হলো, তারপরে হুট করে গেছে তো বাবা, কেউ মারা গেলে অনেক কিছু ভীষণ ছড়িয়ে থাকে, একটু জীবনটাকে গোছানোর চেষ্টা করছি। সেটা করার সাথে একটু নিজেকেও বুঝছি যে আমি কোন দিকে দাঁড়িয়ে আছি, মানে আমি বম্বে থেকে এখানে এসেছি, এখানেও কাজের সব আলাদা, কাজ করতে চাই এক্স্যাক্টলি কিরকম ভাবে আসবে। আমি না ভীষণ আগেন আই থিঙ্ক আমাদের কথা শুনে তোমরা বুঝেছো যে আমরা খুব স্পিরিচুয়াল, আমিও বিশ্বাস খুব করি। সর্টেড লাইফে, হ্যাঁ থটস গুলো ভীষণ সর্টেড। আমি মানে সময়ের আগে আর সময়ের পরে হয়নি, এটা খুব ভুল করে হয়েছে। তুমি বলছো না তুমি 20-তে কেন, মানে আমি তো এখন 30-তে, মানে ওই সময় অনেক ভুল করেছি বলে এখন আমি অনেক সর্টেড, ইউনো, শিখেছি ভুল করেছি কিন্তু শিখেছি। আমি একটা ভুল আমাকে 10 বার করতে হয় না বোঝার জন্য যে এটা ভুল, এটা আমার একটা গুড পয়েন্ট। আমি একটা ভুল 1 বার করব, 2 বার করব, বুঝে যাব এটা হচ্ছে না, আই চেঞ্জ মাই ডিরেকশন, and that has kept me well in life. তো সময়ের আগে সময়ের পরে কিছু হয় না। এই মুহূর্তে প্রত্যেকটা দিন আই এম লিভিং মাই বেস্ট, ট্রাইং টু ডু মাই বেস্ট। যেরকম ভাবে যেরকম সুযোগ আসবে আমি সেটার সামনা সেরকম ভাবে করব, কারণ কি ছবি করতে চাই এগুলো তো আমাদের হাতে নয়। কালকে একটা ছবির কোনো কাজ এলো, হয়তো একটা এসেও ছিল, কিন্তু যেটা এলো সেটা আমার মানে করতে ঠিক লাগলো না, চরিত্রটা মনে হলো যে আমি এটা জাস্টিফাই করতে পারবো না, তো আই উইল ওয়েট ফর দ্য নেক্সট অপরচুনিটি। বাট অ্যাগেন আই হ্যাভ টু ডু what I also feel I can do the best.
তো আমি কি করব এই মুহূর্তে, আমি প্রত্যেকটা দিন আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। আর মানে তাপস বাবুর এবং আমাদের মধ্যে কি মানে আমরা যেমন আমি যেমন ও তাপস বাবুর সাথে সারাক্ষণ থেকে থেকে বারবার হোঁচট খেয়ে খেতাম, তারপরে শিখেছি, আমি শিখেছি। তাপসবাবু হোঁচট খেতে খেতেও তারপরেও শেষ জীবনের শেষ দিন অবধি এইখান থেকেই চললো, জেনে শুনেও যে এখান থেকে কিন্তু আমার আসতে চলবে কিছু একটা, মানে আমার জন্য সুখকর হবে না। কিন্তু ওর প্রবলেম হলো না বলতে জানতো না, যার প্রাইসটা ওকে খুব খারাপভাবে দিতে হলো। কিন্তু আমি জাস্টিফাই করব না, যারা ওকে জানে তারা জানে মানুষটা কি। কত মানুষকে আমরা যখন এতে ছিলাম বলো, রবীন্দ্র সদনে ওকে নিয়ে বসেছিলাম, কত মানুষের ভিড় উইদাউট এনি কন্ডিশন। তখন তো ওনাকে এসে দেখার কোনো, উনি চলে গেছেন, কিন্তু কতজন এসে তখন আমরা জানতে পেরেছি উনি কার জন্য কি করে গেছে। কারণ যারা অনেকজন চিনি না, এসে হাত ধরে হাউ হাউ করে কেঁদে, আপনি জানেন আপনার বাবা আমার জন্য কি করেছে। আর আমি তখন চলে যাওয়ার পরে আমি আরো একটা সাইড দেখছি, যেটা হয়তো আমি জানতামও না, দেখিও নি কখনো। তো এখনো অনেক সময় যখন লাইফে গোয়িং অ্যাবাউট শহরে বা যেখানে, আর এরকম করে কখনো কেউ বলে যে এটা হয়েছিল আমার ওনার সাথে, এখানে দেখা হয়েছিল আর আমার সাথে এই অভিজ্ঞতা হয়েছিল, খুব ভালো লাগে। তবে এইভাবে ভালো থাকাটা মনে হয় যারা দেখছে আজকে তারা বুঝবে যে সবকিছু বাউন্ডারি অতিক্রম করেও ভালো থাকাটা ইম্পর্টেন্ট। কারণ জীবনে তুমি যেটা বললে যে রাতে ঘুমানোর সময় শান্তির ঘুমটা না খুব প্রয়োজন। আর আয়নাতে মুখটা দেখা, ঠিক ঠিক, যে আমি যখন তাকাবো নিজের দিকে, না আজকে কারুক্ষে আমি জ্ঞান তো ঠকাইনি, না কারুক্ষে আমি জ্ঞান তো কোথাও আমি গিয়ে এমন কোনো কাজ করিনি যেটা আমার জন্য পরবর্তী কেউ না, আমরা না সেই মুহূর্তের জন্য ভাবি। আজকে আমার যে স্পিরিচুয়ালিটি আমাকে এইটুকু শিখিয়েছে, আমাকে এবং ওকেও, যে আজকে যে বলটা আমি ছুড়বো সেটা আমার কাছে ফেরত আসবে। তাহলে আমি কালো বল ছুড়বো না সাদা বল ছুড়বো? কালো আমার খুব ভালো লাগে, গিভ আ ডিফারেন্ট, মানে কালো মানে আমি নেগেটিভকে কালো বলছি, কালো আমি নেগেটিভকে বলছি, সাদা আমি পজিটিভকে বলছি। তো আমি সাদা পজিটিভ বল ছুড়বো না কালো নেগেটিভ বল ছুড়বো? তো জ্ঞানও তো চেষ্টা করি সাদা বলটা ছোড়ার, যাতে সাদাটা ফেরত আসে। তা বলে কি কালো ছুঁড়ে ফেলি না, ফেলি, কিন্তু প্রত্যেক মুহূর্তে শিখি। সেলফ রিয়েলাইজেশনটা মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট এবং এখনকার সময় দাঁড়িয়ে সব থেকে, কারণ মানুষ নিজের খুদ ধরার আগে আগে কি কি করছে সেটার দিকে ফিঙ্গার আউট করে। তো সেইটা তুমি সবার কাছে ভালো হতে পারবে না। এখানে তুমি আমাকে বলছো না তুমি কি করে নন্দিনী দি হাসো, কি করে সোহিনী তুমি হাসো। কিছু মানুষের কাছে যাও, নন্দিনী ভীষণ বাজে, নন্দিনীকে আমার ভালো লাগে না, হতে বাধ্য। এত মানুষই সবাই আমাকে ভালোবাসতে পারে না, কারুর না কারুর কাছে আমি না ভালো লাগার মানুষও হব। আচ্ছা, তোমরা কি টিকে থাকা বা তোমরা এই যে নামটাকে ব্র্যান্ড, যেহেতু আমরা বারবার বলছিলাম, এবং যেহেতু তোমরা পাবলিক ফিগার, সেই ক্ষেত্রে তোমাদের এরকম কি একটা দায়বদ্ধ থাকে যে লোকের কাছে সবসময় একটা হাসি মুখে একটা ভালো অ্যাপ্রোচ নিয়ে আমরা কথা বলবো? না পোষালে কি সেখানে ওই হাসি মুখটা থাকে? না, তো এইটাই তো এতক্ষণ বলছিল, এত কাজ করতে মানে করবো না, করার জন্য করবো না, মানে ভেতর থেকে আসতে হবে, না আমরা করি না। বা লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সময় ধরো ইন্টারঅ্যাক্ট, আমি এমন নয় যে মানে উই আর ওয়েল ব্রট আপ, আমরা গিয়ে আমাদের বাজে মুড অন্য কারোর উপরে বিরক্তি এরকম দেখাবো না, সেইটুকুনি আমি করব না। কিন্তু কেউ এসে কিছু বলে গেল তো সেটা একবার ঘুরে এরম তাকাবো না, সেটাও হবে না, সারাক্ষণ হি করে পারবো না থাকতে। কিন্তু যেটুকু হাসি মন থেকে হাসি, আর মানে জেনারেলি আমরা ভালো মানুষ, মানে কেউ যদি এসে কথা বলে আমরা বাজে ব্যবহার কেন করব, মানে যে রূপে যেরকম ভালোবাসা আসবে আঁকড়ে ধরে নেবো। আবার ডিপ্লোম্যাটিক উত্তরটা যে রূপে, হ্যাঁ। আর এবার যদি কেউ যদি খুব ননসেন্স দেয়, আমরা দাঁড়াবো রুকে। আমরা এটা মায়ের থেকেও, মানে আই রিয়েলি লার্ন দিস ফ্রম আ নেভার বি স্কেয়ার্ড টু স্পিক দ্য ট্রুথ। যেটা সত্যি, যে তুমি যদি সত্যি কাজ করো, তুমি যদি অন্যায় না করো এবং তুমি যদি ভুল না হও, তুমি সেটা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। শুধু নিজের ক্ষেত্রেও নয়, অন্যর ক্ষেত্রেও কেউ যদি দেখো তাকে কর্নার করা হচ্ছে, তুমি যদি সেখানে দাঁড়িয়ে পড়ো, পাশে দাঁড়িয়েও মানে দেখে অদেখা করাটা সবচেয়ে বাজে। তাহলে তার দায়বদ্ধতা উপরে কিন্তু দিতে হবে, কিন্তু কেন করলে, তোমাকে ওই সিচুয়েশনে ফেলেছে যখন, পড়েছো যখন তুমি, তার একটা কোনো কারণ আছে, ভালো কর্মটা করে ফেলো। ঠিক ঠিক।
আমরা আজকে আড্ডা শেষ করবো এখানেই, এবং জীবনে সবসময় এটাই আমার মনে হলো এখন আড্ডা থেকে, যে ভালো থাকা, সৎ থাকা সব থেকে দরকার। কারণ আপনি যে শক্তিতে বিশ্বাস করেন সেখানে আপনাকে জবাবদিহি করতেই হবে, আপনি যদি সেই কালো বলা অর্থাৎ নেগেটিভ থটসে বিশ্বাস করেন। আড্ডা রইলো এখানে, চোখ থাকবে শুধুমাত্র পরবর্তী আপডেট আসার আগে সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।